আপনি নিজেই বিবেচনা করেন যে এত মানুষ বসার মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি বুকের পর আহলে হাদিস এলাকার মতো সানা বান্ধিয়া, এ কেমন দেখা যায়? নিজে একটু বুঝলেই বসে পড়তে পারবেন। কালকের আগের দিন যাওয়ার পথেই মেঘ পেয়েছি। সফরের গল্প দেওয়ার জন্য না, আল্লাহ পাকের কুদরতের এজহারের জন্য বলতেছি। কক্সবাজার যাওয়ার সময় বিমানে 2-3 বার মেঘে এমন বাড়ি লাগছে, সে সময় সাগরের ভিতরে মনে হয় যেন টান দিয়ে নামাই ফেলতেছে। যাওয়ার পথেই কালকের আগের দিন টেকনাফে বৃষ্টি পাইছি হালকা হালকা। গত রাত্রের মাহফিল, আমাদের এই অঞ্চলে যত মাহফিল বেশিরভাগ মাহফিল নষ্ট হয়ে গেছে। আমার ছিল শরীয়তপুর গোসাইরহাট। প্রচন্ড বৃষ্টির ভিতরে মানুষ বসা ছিল কিছু ছাতি টাতি মুড়ি দিয়া, তো কিছু আলোচনা করছি। ভাবছিলাম যে আজকে মনে হয় বৃষ্টি সারাদিনই হবে। তো আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আমাদের জন্য আবহাওয়া ভালো করে দিয়েছেন, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে আপনাদের উপস্থিতিতে আমারও দিলটা ভরে গেছে। আল্লাহ পাক আপনাদের পর সন্তুষ্ট হয়ে আমাদের সকলকে ক্ষমা করে দিন, সবাই বলে আমিন। আহলে হক ওলামাই কেরাম এ সকল মাদ্রাসায় এসে থাকেন, আপনারা বড় ভাগ্যবান। একজন বড় বুজুর্গ মানুষের জন্মভূমি আপনাদের এই মহারাজপুর। আরবিতে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। এই মহারাজপুর সারা গ্রামে যথেষ্ট মানুষ, বড় গ্রাম। এর মধ্যে যদি বিশ্ববিখ্যাত মানের একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর পয়দা হতো, বাংলাদেশের যে কোনো জায়গা চোর একটা ধরা পড়লে বাড়ি কোন জায়গায়? মহারাজপুর। এভাবে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে উনি এই গ্রামরে যদি দাগি করে ফেলতো, তাহলে এই গ্রাম এত পচা খাইতো যে কেউ এ গ্রামে মাইয়েও বিয়ে দিতে চাইতো না, এই গ্রামের মাইয়ে নীতিও চাইতো না। চোরের গ্রামে বিয়ে করা যাবে না, ঠিক কিনা? আর এই গ্রামে একজন বড় মানুষের জন্মের কারণে গ্রামটা অনেক দামি হয়ে গেছে। হযরত মাওলানা খলিলুর রহমান সুটফার হুজুর নামে পরিচিত মানুষটা। আপনাদের গ্রামে জন্ম নেয়াতে আপনারা খুশি না বেজার? সকলেই। হুজুর এলাকায় থাকলে হয়তো প্রতিবেশীদের সাথে জাগা জমি ক্ষেত খামার নিয়ে হাঁস মুরগি কুড়ো ছাগল পাগল নিয়ে একটু গ্যাঞ্জাম ফাসাদ হলে অতিবাহিত, তাতে প্রতিবেশী 2-4 জন একটু ব্যতিক্রম থাকতে পারত। কিন্তু আল্লাহ পাক শুরু জিন্দেগি থেকেই গ্রাম থেকে সরাই নিয়ে তার জন্মের মাধ্যমে গ্রামরে দামি করে দিয়ে আবার এই মানুষটাকে সুটফা গ্রামে নিয়ে সেই গ্রামরে দামি বানাইছে। মাঝে মাঝে উদাহরণে বলি যে প্লাস্টিকের বোতল 4টে বোতল 1 টাকা দাম, 4 বোতলে 60 টাকা দাম। একটা বোতলের মধ্যে 1 কেজি সাইজের বোতল, 1 বোতলের ভিতরে 1 কেজি পানি ঢুকাইলে এবার বোতলের দাম 25 টাকা। কত? এই 1 টাকার বোতল 25 টাকা হলো। এটা কি বোতলের কারামতি না ভিতরে মালের কারামতি? অবস্থানকারী মালের কারামতি। 25 টাকার মাল ঢুকছে তো দাম বোতলের 25। ওই বোতলের ভিতরে আর একটা 2 নম্বর বোতলের ভিতরে যদি 1 কেজি 1 লিটার কেরোসিন তেল ঢুকান, তাহলে দামটা আরো বেড়ে যাবে, এবার 110 টাকা। মূল বোতলের দাম 1 টাকা, এবার মালের কারামতিতে বোতলের দাম 110 টাকা, ঠিক কিনা? একে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে। 3 নম্বর বোতলের ভিতরে ঢুকাইছেন 1 কেজি ঘি, ঘির কেজি 1600 টাকা, এবার 1 টাকার বোতলের দাম কত? 1600 টাকা। এটা কি বোতলের কারামতি না ঘির কারামতি? ভিতরে মালের কারামতি, ঠিক কিনা? 4 নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন, 1 লিটার পেশাব আটকায় দিয়েছেন ওর মধ্যে, এবার বোতলের দাম কয় টাকা? ওর মূল বডির দামও শেষ করে ফেলাইছে। আগের 3টে বোতল যদি আপনার হাতে দেওয়া হয় যে বাড়ি যাচ্ছ তুমি, আমার এই বোতল 3টা, এটা শপিং ব্যাগে করে দিয়েছেন যে আমাদের বাড়ি একটু দিয়ে যাইও, কষ্ট হলেও আপনি মানবতার খাতিরে নেবেন, বরঞ্চ ভিতরে লোভ থাকলে আরো যত্ন সহকারে নেবেন যে ঘি তো কতদিন কিনে খাই না, ঘির বোতলও আছে যে শাশি রে খাবো, শাশি আমার ফ্রিজিয়ার একটু ঢেলি দাম, একটু আলু ভর্তা দিয়ে খাবো,
এ মোহাব্বতে হলেও বাকি 3 বোতল নিয়ে যাবেন, কিন্তু 4 নম্বর বোতলটা যদি আপনার হাতে ধরাই দেওয়া হয় আর বলেন যে তুমি তো গোপালগঞ্জ যাচ্ছ, আনিকা ডায়াগনোসিস সেন্টারে আমার ওই পেশাব পরীক্ষার কথা ছিল, সকালে পেশাব ধরছি বোতলে, আমার হঠাৎ একটু প্রোগ্রাম হয়ে গেছে, ঢাকা যাবো, তা তুমি এই বোতলটা একটু গোপালগঞ্জ নিয়ে যাও, ভাড়ার টাকা দিয়ে দেবো, তবুও কি নেবেন? ভাড়ার টাকা দিলেও নেবেন না, কারণ নিজেই বুঝে ফেলাইছেন এই বোতল বইয়ে যদি নেই, কেউ যদি কোনোভাবে জানে জীবন ভরে আমার খেপাবে যে পরের মুদ বইয়ে পয়সা খাইছিস, বাংলা কবে কথা না। তো একই প্লাস্টিকের 1 টাকা দামের বোতল 3 ডেরে পালাক্রমের দাম বাড়ায় 1600 টাকা পর্যন্ত নিয়ে গেছে, আর আরেকটার ভিতরে মাল ঢুকে কাইসা পচান পচাইছে, যা কেউ হাতে ও করতে রাজি, ভাড়ার টাকা দিলেও বইতে রাজি না, আর বোতলের মূল বডিও শেষ। এমনই করে বাস্তব দেখবেন আমাদের এই এলাকায় কোথাও কোনো গ্রামে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বিজ্ঞানী আছে, প্লেয়ার আছে, খেলোয়াড় আছে, ক্রিকেটার আছে, ফুটবলার আছে, কন্ট্রাক্টর আছে, ইত্যাদি ইত্যাদি, ডিসি, এসপি, ওসি, টিওনো, সচিব, মসজিদ থাকতে পারে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যদি থাকে, এই সব কিছুতে আমি নিচের 4 নম্বর বোতলের কথা বলতেছি না। তো এই বাকি মালগুলোই হয়তো 25 টাকার বোতল নয়, 110 টাকার পর্যন্ত নেবে, তবে 1600 টাকার মতো দামি বানাইতে পারবে না। 1600 টাকার মতো দামি বানাইতে হলে একমাত্র ওই গ্রামের ভিতরে কোরআনের প্রতিষ্ঠান লাগবে, একজন যোগ্য বিজ্ঞ হক্কানি আহলে হক আলেম লাগবে, তাহলে ওই গ্রামের দাম সারা দুনিয়ায় ছড়াই পড়বে, সারা দুনিয়ায় গ্রামটা ভাইরাল হয়ে যাবে। আপনাদের এই যে টাওয়ারগুলো দেখতেছেন, এই যে ক্যামেরা লাগানো, আমি 2-3 বার মহারাজপুর বলছি, এখনই মহারাজপুর চলে গেছে আমেরিকা, এখনই মহারাজপুর, যারা এখনই কি দেশে লাইভে দেশে, আমার লাইভ শ্রোতা মাগরিবের পরে টাইম লক্ষ্য করে জাপান থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত বাঙালি জাতি যত দূর আছে, যারা যেখানে চাকরি করে ফ্রি থাকলে তারা লাইভের অপেক্ষায় আছে হুজুর কখন বয়ান করবে। তো বারবার এই মহারাজপুর বলতেছি, তো মহারাজপুর এখন আমেরিকাও চলে গেছে, মহারাজপুর এদিকে জাপানও চলে গেছে। এই মহারাজপুরে আর কোনোটা দিয়ে এত তাড়াতাড়ি সারা পৃথিবীতে পৌঁছতে পারবেন না, একমাত্র কোরআনের প্রতিষ্ঠান আর কোরআনের প্রতি প্রোগ্রামে যত তাড়াতাড়ি পৌঁছাইতে পারবে। এবার যদি এই প্রোগ্রামের উপরে, প্রতিষ্ঠানের উপরে শুকর আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা আরো বাড়াই দেবে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি আমার এই নিয়ামত পেয়ে আন্তরিকভাবে খুশি হয়ে শুকর আদায় করো, তাহলে এই নিয়ামত আরো বাড়িয়ে দেব। যে নিয়ামতের শুকর আদায় করবেন ওই নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, মাদ্রাসা আমাদের জন্য নিয়ামত, এখান থেকে আদর্শ সন্তান তৈরি হয়। মাদ্রাসার ছেলেরা গাঁজা খায় না, ইয়াবা খায় না, ফেন্সিডিল খায় না, হিরোইন খায় না, মদ খায় না, বিড়ি খায় না, সিগারেট খায় না, নুচ্ছমি করে না, শিং কেটে চুরি করে না, রাস্তায় রশি টানে মোটরসাইকেল কাড়ে না, গাছ ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে না, টোন মারে না, মন মারে না, রাস্তার পিচ খোয়া ইট বালি সিমেন্ট খাইয়ে ফেলে না, কারেন্টের খাম্বা, তার, ব্রিজ, কালভার্ট সরকারি কোনো প্রজেক্ট মারিয়ে দেয় না। কতক্ষণ না কে এগুলো করে না? একদল আছে না, হুজুররা না করে না, এরকম একদল আছে না করে। তারা কারা? তারা কারা? তারা কারা? তারা যারা শিক্ষাকে ওনাদের পরিভাষায় বলে মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। একথা আমরাও বলি, তবে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষায় শিক্ষিত হয়ে যে কয়টা আকামের কথা বলছি, এই আকাম করে এবং আকামের প্রশিক্ষণ দেয়, ওই শিক্ষা জীবনও জাতির মেরুদণ্ড হতে পারে না। আস্তে কন, আমি আস্তে করতে কইছি, জোরে কন, এবার জোরে কন। যেই শিক্ষায় টোন মারা শিখায়, মন মারা শিখায়, গাঁজা, বিড়ি, ইয়াবা, সিগারেটের প্রশিক্ষণ দেয়, লুচ্চমির প্রশিক্ষণ দেয়, রাস্তার থেকে পিস খোয়া মারি ফেলায় খা, চুরি করে খা শিক্ষা দেয়, টেবিলি বসে সরকারি মাল মসজিদের নামে 2 টন বরাদ্দ হয়েছে, তাই তো 1 টন জায়গায় বসে কলম দিয়ে মারিয়ে খায়, ওই শিক্ষাকে জাতির মেরুদণ্ড না মেরুদণ্ড ভাঙ্গা হেমার? মেরুদণ্ড ভাঙ্গা, নীল দাঁড়া ভাঙ্গে গুড়ো গুড়ুরি হয়ে যাচ্ছে বাড়ইয়া, ঠিক না? আহমদ শফি সাহেব একাম করে না, ফজলুল হক আমিন একাম করে যান নাই, ফজলুল করিম চারবোনার পীর সাহেব একাম করে যান নাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব করেন নাই, চলমান উলামায়ে কেরামরা করে না। কেন করে না?
এরা আদর্শ শিক্ষা পায়, যেই শিক্ষা জাতির মেরুদণ্ড। সালাম শিখায়, কালাম শিখায়, ভদ্রতা শিখায়, নম্রতা শিখায়। চেহারা দেখলে বুঝে আসে এই চেহারায় নামাজ পড়ে। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, তাদের চেহারা দেখলে আল্লাহ ওয়ালা ভাব বোঝা যায়। সাহাবী ওয়ালা নূর তাদের চেহারায় চমকায়, নবী ওয়ালা আদর্শ তাদের মধ্যে পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? একই জায়গায় দাঁড়াইয়া দুইটা ছেলে, যে ছেলেটা কমপক্ষে একটা মাস মাদ্রাসায় পড়ছে ওই ছেলেটা, আর যে ছেলেটা স্কুলই পড়ে, আপনাদের স্কুল আলাদের আমি সমালোচনা করছি না, কিন্তু ফাঁকে বুঝে রাখতে হবে শিক্ষার পার্থক্যটা আমি চোখে 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 ধরাই দিচ্ছি। একই সাথে একটা স্কুলই পড়ে আর একটা মাদ্রাসায় 2 মাস পড়ে বাড়ি গেছে ছুটিতে, যাইয়ে দুইটা কাদার মধ্যে মাছ ধরছে। কাদার মধ্যে মাছ ধরিয়া দুইটা আলাদা করে দাঁড়াইছে। এই কাদা কিসের মাখানো অবস্থায় বোঝা যায় কোনটা মাদ্রাসায় পড়ছে আর কোনটা স্কুলে পড়ছে। এটা ল্যাংটা হয়ে দাঁড়ায় থাকলেও চেনা যায় যে এটা মাদ্রাসায় পড়ছে। এর সালামের কণ্ঠে বোঝা যায়। আমরা আসলে আমাকে সবাই সালাম দেয়, তো উভয়ের সালামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ভাই। মাদ্রাসার ছেলেরা সালাম দেয় আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, আর আমার স্কুল কলেজের বন্ধুরা, মোহাব্বতের প্রিয় বন্ধুরা সালাম দেয় সালাম আলাইকুম হুজুর, কয় টিপ মারি আইছেন, সালাম দিছে আমার। তোর পায়ে ধরিয়ে এরকম সালামাত দিস নিয়ে। জামাইতি শ্বশুরের সাথে কথা কয় না, এই অভিযোগে মনটা বড় অশান্তিতে আছে শ্বশুরের। একটা মাত্র মেয়ে, আদরের মেয়ে বিয়ে দিছে, জামাই আসবে, আব্বাকে একটা ডাক দেবে, এরপরে মাঝে মাঝে খোঁজ গল্প করবে। আর জামাইরা শ্বশুর শাশুড়ির সাথে যত গণবিরোধ করতে পারে তত শ্বশুর বাড়িতে নীতি সুবিধা হয়। কথা কয় না কেন? ঠিক না? আর সেই জামাই যদি এ জায়গা পিরিত না রাখে তাহলে ওর কপালে তো খাবারও জোটে না। শাউরিও রাইন দিয়ে টাইন দিয়ে তুই জামাই না নিয়ে খাও, এভাবে হলো তার যত্ন। তো ওই অবস্থার পর শ্বশুরই জামাইয়ের বাপের কাছে নালিশ করছে, কে বিয়েই আমার এত চালাক চতুর হুঁশিয়ার জ্ঞানী শিক্ষিতা মেয়েটারে দিলাম, এই বিশ্ববিখ্যাত সুন্দরী মাইয়া দিলাম, তোমার কেমন এক ছেলে, এত দামড়া না আবাল না কিছু বুঝতে পারতেছিলেন, কথাবার্তারা কয় না। তো ছেলের বাপ ছেলেরে বলছে শয়তান, শ্বশুর বাড়িতে কিছু পাতি হলি শ্বশুরের সাথে কথা কতি আয়, তো শ্বশুরের সাথে যা শ্বশুর বাড়ি যা বেড়া, আর তোর শ্বশুরের নিয়ে আমাকে বাড়ি আসবি, এভাবে রাস্তা বলে কথা কবি। তো যাইয়া 2-3 দিন বেড়াইয়া এরপরে শ্বশুরের নিয়ে রওনা দিয়েছে বাড়ির দিক। যাওয়ার পথে কথা করছে, যে বলার কথা বলতে যাব্বা আপনি বিয়ে করছেন, শ্বশুরে কয় কথা কথি কইছে, কথা করছেন। শ্বশুরকে আল্লাহ এ কোন বিপদে বলে দিয়ে ঠাটা পড়ছে মাথায়, ও ভয়লাই আমারে ধরছে। তো শ্বশুর কয় যে যদি